This conference will now be recorded. হ্যাঁ, তো আগের দিন আমি যেটা দেখিয়েছিলাম তোদেরকে যে কি করে একটা পিএইচপি কোড রান করতে হয়, তোরা নিশ্চয়ই এটা করেছিস, মানে জ্যামটাকে ইনস্টল করেছিস। জ্যামটা ইনস্টল করার পর দেখবে একটা জ্যাম কন্ট্রোল প্যানেল ওপেন হবে। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমি অ্যাপাচেটা স্টার্ট করব, আর মাই এসকিউএলটাও স্টার্ট করব। মাই এসকিউএলটা এখন স্টার্ট করছি না, কারণ এখন ডেটাবেসের প্রোগ্রাম আমি দেখাইনি। ডেটাবেসের প্রোগ্রাম যদি করি তাহলে মাই এসকিউএলটা আমি স্টার্ট করে দেবো। তো এখন আপাতত কি করতে হবে, মাই এসকিউএলটা স্টার্ট করে ডাকছে। হুম, এবার দেখ, ফার্স্টে আমাকে কি করতে হবে না, পিএইচপি কোড রান করানোর জন্য তোরা যদি জ্যাম ইনস্টল করিস, একটা তোরা যদি জ্যাম্প ইনস্টল করিস, জ্যাম জ্যাম বলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এখানে। তারপরে htdocs বলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। htdocs ফোল্ডারের ভেতরে আমি কি করবো না, সমস্ত ফাইলগুলোকে রাখবো, আমি সমস্ত ফোল্ডার গুলোকে রাখবো। তো এখানে আমি একটা ফোল্ডার বানিয়েছি, সেই ফোল্ডারের ভেতর তোদের প্রজেক্ট গুলো থাকবে, মানে যেই ফাইলগুলো আমি বানাবো সেই ফাইলগুলো এই ফোল্ডারে থাকবে htdocs এর ভেতর। তো htdocs হচ্ছে আমার হচ্ছে সার্ভারটা। এবার কি করব, তারপরে জ্যাম কন্ট্রোল প্যানেলটা স্টার্ট করব। স্টার্ট করার পর এখানে লিখতে হবে লোকাল হোস্ট প্লাস ফোল্ডার নেম কি আছে, পিএইচপি CIHMC ইন্ডেক্স ডট পিএইচপি। তো পিএইচপি কোডে আমি কি লিখেছিলাম না, ইকো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানোর জন্য ইকো ফাংশন ইউজ হবে, ইকো স্টেটমেন্ট। তারপর একটা ব্রেক লাইন আমি প্রিন্ট করেছি, আর একটা নর্মাল একটা স্ট্রিং প্রিন্ট করেছি। তো আগের দিন আমি এতটাই দেখেছিলাম। তো আজকে দেখ তোরা যে কি করে প্রোগ্রামিং করতে হয় পিএইচপি থ্রু দিয়ে। হাউ টু ক্রিয়েট ভেরিয়েবল ইন পিএইচপি। পিএইচপি তে ডলার সাইন ইউজ করা হয় ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার জন্য। জাভাস্ক্রিপ্টে আমি দেখেছিলাম ভার, VAR ভার কিওয়ার্ড দেখেছিলাম জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। এখানে ডলার সাইন ইউজ করা হয়
একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। এবার ভেরিয়েবলটার নাম দিলাম নাম, ভেরিয়েবলটার নেম দিলাম নাম, নাম ইকুয়ালস 10। ভার্ডাম, ভার্ডাম হচ্ছে একটা ফাংশন, প্রিডিফাইন্ড পিএইচপি ফাংশন, প্রিডিফাইন্ড পিএইচপি ফাংশন, যেটার কাজ কি, যেটা কাজ হচ্ছে যে নাম ভেরিয়েবলটার ডেটা টাইপ কি আছে, নাম ভেরিয়েবলটার ডেটা টাইপ কি সেটাকে দেখানো, আর এর মধ্যে কি ভ্যালু আছে, মানে কোন ডেটা টাইপের ভ্যালু আছে সেটাকেও দেখানো। তো এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, ফাইল নেম কি ছিল আমার, index1 ডট পিএইচপি, index1 index2 ডট পিএইচপি। তো ভেরিয়েবলটা হচ্ছে আমার ইন্টিজার ডেটা টাইপ, ভেরিয়েবলটা আমার ইন্টিজার ডেটা টাইপ, অ্যান্ড এর মধ্যে ভ্যালু আছে 10। ওকে, তো আমি অ্যানাদার একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম 2 equals to 10.1 or 3 something, 10.0, 10.0। এগেন আমি ভার্ডাম করছি নাম 2 ভেরিয়েবলটা, তাহলে আমি কি দেখতে পাবো না, ফ্লোট 10, নাম 2 এর ভেতর আমার ডেটা আছে 10.0, দ্যাট মিন the data type of num2 is float, the data type of num2 is float, but the value is same। Okay, 10.0 means 10। ওকে, তারপর এখানে দেখ, এটা তো গেল নর্মাল আমার ডেটা টাইপ। তো যেরকম আমি ভ্যালু রাখবো, আমি যদি ফ্লোট রাখি তাহলে নাম ভেরিয়েবলটা ডেটা টাইপ চেঞ্জ হয়ে যাবে, আমি যদি ভেরিয়েবলটার মধ্যে কোনো স্ট্রিং রাখি দেন ভেরিয়েবলটা ডেটা টাইপ চেঞ্জ হয়ে যাবে। স্ট্রিং আছে 5 ক্যারেক্টার স্ট্রিং হ্যালো, তো অটোমেটিক্যালি টাইপ কাস্ট হয়ে যাচ্ছে। আমার সি প্রোগ্রামিং এর মতন আমাকে এখানে ইন্ট বা ফ্লোট হিসাবে ডিক্লেয়ার করতে হচ্ছে না। বুঝেছে? স্ট্রিং হিসাবে ডিক্লেয়ার করতে হচ্ছে না। যেরকম আমি ভ্যালু রাখবো সেই অনুযায়ী কি করছে, ভেরিয়েবলটা ডেটা টাইপটা চেঞ্জ করছে। লুপস ইন পিএইচপি, কি কি লুপ আছে পিএইচপি তে না, ফার্স্ট অফ অল ফর লুপ, ফর লুপ, ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে এটা। তো আমি একটা ফর লুপ লিখছি, ফর 1 থেকে স্টার্ট হবে আপ টু 10 পর্যন্ত, আপ টু 10, ইকো $i। ওকে, যদি রান করে এটা 1 2 3 4 আপ টু 10 প্রিন্ট করে, ঠিক আছে। দেন হোয়াইল লুপ, যেমন সি প্রোগ্রামে তোরা লিখিস, আইটাকে আবার আমি ইনিশিয়ালাইজ করছি, যে কোনো হোয়াইল লুপে কি করতে হয় না, হোয়াইল লুপের আগে
লুপ লুপের মধ্যে যেই ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখানে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, দেন আমি i লেস দ্যান ইকুয়ালস টু একটা লিমিট রাখতে হবে। এবার ইকো ডলার i, সেম এটা প্রিন্ট করবে 1 2 আপ টু। তো এটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ i প্লাস প্লাস আমি দিই, ওটা 1 থেকে স্টার্ট হবে আপ টু 10 পর্যন্ত। তো এখানে আমি কি করছি, একটা ইকো বিআর ট্যাগ এটা প্রিন্ট করিয়ে দেবো। তো বিআর ট্যাগের কাজ পিএইচপি বুঝবে না, যখন প্রিন্ট করাবো তখন কিসের প্রিন্ট হবে? আমি বলেছি হাইপারটেক্সট প্রিপজিশন, পিএইচপি ফুল ফর্ম পিএইচপি হাইপারটেক্সট প্রিপজিশন, মানে আগে সার্ভারে রান হবে, দেন আউটপুটটা এইচটিএমএল ফরম্যাটে শো করবে। যেই আউটপুটটা এইচটিএমএল ফরম্যাটে শো করবে, দ্যাট মিন এটা পুরো কিন্তু এইচটিএমএল ফরম্যাটে প্রিন্ট হবে। আর এইচটিএমএল তখন এই বিআর এর কাজটা বুঝে যাবে কি, সেই জন্য এটা ব্রেক লাইন হবে, বুঝা গেছে? তো মেকানিজমটা অ্যাকচুয়ালি এরকমভাবে রান করে, ফার্স্টে সার্ভারে রান করে, দেন আউটপুটটা আমাকে এইচটিএমএল ফরম্যাটে দেয়। Again I equals to 1, do while loop, do echo I dollar I plus plus, and last city I less than equals to 10. PHP তে একটা নতুন লুপ আছে, সেটা হচ্ছে for each loop, for each loop, new loop, for each loop। for each loop এর কাজটা আমি অ্যারেতে দেখাবো, কারণ বেসিক্যালি এটা অ্যারে প্রিন্ট করানোর জন্য for each লুপটা ইউজ করা হয়। এবার আসছি আমি অ্যারে in PHP, how to create an array। If I take array function, then the variable data type will be an array। So what is the data type? What are those data type in PHP? Let's see. PHP node. Data type in PHP. There are 8 types of data type. First one is integer, float, string, boolean, null, array. So array is a data type in PHP. Resource, the last one is object oriented. Object. Okay. So what is the resource type variable?
রিসোর্স টাইপ ভেরিয়েবলটা কি না, যখন আমরা ডেটাবেসে প্রোগ্রাম করব একটা কানেকশন ডেটাবেসের সাথে রাখবো, ডেটাবেসের সাথে একটা কানেক্ট করবো পিএইচপি পেজটাকে, তখন সেই ভেরিয়েবলটা হবে রিসোর্স টাইপ ভেরিয়েবল। আমি দেখাবো কোনটাকে রিসোর্স টাইপ ভেরিয়েবল বলা হচ্ছে, আমি দেখিয়ে দেবো। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট যখন আমরা শিখবো তখন তো বুঝতেই পারবি কোনটা অবজেক্ট। বাকি যেগুলো আছে ইন্টিজার আমরা জানি, 10 যে কোনো কি বলবো নাম্বারই হচ্ছে ইন্টিজার, যেগুলো হচ্ছে ডেসিমেল পয়েন্ট নেই, যেমন 1 2 3 4 0 -1 -2 -3 10 11, এগুলো হচ্ছে ইন্টিজার। ফ্লোট হচ্ছে যেখানে ডেসিমেল পয়েন্ট থাকবে সেগুলো হচ্ছে ফ্লোট। স্ট্রিং কোনগুলো না, যে কোনো ক্যারেক্টার এবং সিঙ্গেল ক্যারেক্টারও স্ট্রিং এখানে, সিঙ্গেল ক্যারেক্টার মাল্টিপল ক্যারেক্টার ওয়ার্ড সেন্টেন্স স্ট্রিং এখানে। বুলিয়ান ট্রু ফলস, নাল হচ্ছে ভয়েড, কোনো ভ্যালু নেই। অ্যারেটা কি না, অ্যারেটা যেটা আমি রিপ্রেজেন্ট করছি এখানে, এখানে আমি দেখাচ্ছিলাম অ্যারে, বারডাম করে দেখা যাক এটা কি ডেটা। তো ডেটা টাইপটা কি, ডেটা টাইপটা হচ্ছে অ্যারে ডেটা টাইপ, অ্যান্ড এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, সেই জন্য এটা দেখাচ্ছে এটা 0। তো আমি এলিমেন্ট কিরকম ভাবে নিতে পারি, 1 2 3 4 এরকম করে নিতে পারি আমি, দেন এটা দেখাবে দেয়ার আর 5 এলিমেন্ট, নাম্বার 0 0 ইন্ডেক্সিং। এবার আমরা তো তোরা তো সবাই জানিস যে অ্যারে ইন্ডেক্সিং, যে কোনো অ্যারে, যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয় আপ টু যতগুলো এলিমেন্ট থাকবে তত। তো ফার্স্ট ইন্ডেক্সে কি থাকে না, ইন্টিজার 1 আছে, সেকেন্ড ইন্ডেক্সে মানে 1, ইন্ট 2 আছে, কোনো 3 আছে, তারপরে এরকম আছে। এবার আমি পিএইচপি তে কি না, পিএইচপি তে আমি একটা অ্যারেতে মাল্টিপল ডেটা টাইপের ভ্যালু রাখতে পারি। আমি চাইলে আমি রাখতে পারি 10.3, আমি চাইলে রাখতে পারি হ্যালো, আমি চাইলে রাখতে পারি 2। So in PHP we can keep any type of data type in an array. Okay, কিন্তু এটা সিতে কোনোদিনও করতে পারবো না। সিতে আমি যে কোনো সেম ডেটা টাইপের ভ্যালুই কিন্তু অ্যারেতে রাখতে পারি, কিন্তু পিএইচপি ক্ষেত্রে আমি মাল্টিপল ডেটা টাইপের ভ্যালু একটা অ্যারের মধ্যে রাখতে পারি। তো ডেটা টাইপটা দেখ, ডেটা টাইপ সেম আবার অ্যারে টাইপ, কিন্তু এখানে 0 ইন্ডেক্সে আছে ইন্টিজার, সেকেন্ড ইন্ডেক্সে আছে 1 ইন্ডেক্সে আছে ফ্লোট, 2 ইন্ডেক্সে আছে স্ট্রিং, থার্ড ইন্ডেক্সে আছে বুলিয়ান। ওকে, তো আমি যদি দেখতে চাই ইকো ইকো একটা অ্যারেতে কতগুলো এলিমেন্টস আছে আমি যদি কাউন্ট করতে যাই, দেন একটা প্রিডিফাইন্ড ফাংশন আছে কাউন্ট, যার কাজ হচ্ছে অ্যারেতে আচ্ছা অ্যারেটা ছিল, এটা আমার অ্যারে ছিল, জাস্ট কাউন্ট করে বলবে আমাকে কত ঠিক আছে। তো এখানে আপাতত কি আছে না, নাম্বার 4, চারটে এলিমেন্ট আছে,
বার নাম্বার তো বলেই দিচ্ছে 4 এলিমেন্ট। তো কাউন্ট হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন, যার কাজ হচ্ছে অ্যারেতে কটা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করা। এবার আমি ট্রাভার্স করব কি করে, অ্যারে এলিমেন্ট গুলোকে ট্রাভার্স করব কি করে, না আমি ডিরেক্ট আমি পিন করে দিতে পারি ডলার অ্যারে জিরো। জিরো ইন্ডেক্সে কি আছে আমি পার্টিকুলার জিরো ইন্ডেক্সে পিন করাতে চাইছি, তো দেন আমি এভাবে পিন করাতে পারি। ওয়ান আছে জিরো ইন্ডেক্সে, জিরো ইন্ডেক্সে ওয়ান আছে। আমি যদি চাই নেক্সট ইন্ডেক্সে কি আছে, ওয়ান ইন্ডেক্সে আছে 10.3। এটা তো গেল ডিরেক্ট ট্রাভার্স। আমি যদি লুপ ইউজ করি, দেন আমার ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে। বেসিক্যালি ফর লুপ ইউজ করে একটা অ্যারেকে ট্রাভার্স করার জন্য, অ্যারের এলিমেন্ট গুলোকে ট্রাভার্স করার জন্য ফর লুপ বেসিক্যালি ইউজ হয়। তো আমি নেবো ফর লুপ ডলার আই ইকুয়ালস টু জিরো অ্যান্ড আপ টু আই ডলার আই লেস দেন কাউন্ট। আমি তো জানি না কত এলিমেন্ট আছে, কাউন্ট ডলার অ্যারে and then finally I plus echo ডলার echo ডলার অ্যারে and সাত ব্র্যাকেটের মধ্যে ডলার আই, ব্যাস হয়ে গেল। এবার আমি চাইছি ব্রেক লাইন করতে, মানে 1 2 3 নিচে নিচে প্রিন্ট করতে। আমি একটা স্ট্রিং এর সাথে একটা নাম্বারকে, তো এটা হচ্ছে একটা নাম্বার আছে, এখানে একটা নাম্বার থাকতে পারে, যে কোনো এলিমেন্ট থাকতে পারে, ডেটা টাইপ থাকতে পারে। তো একটা পার্টিকুলার ডেটার সাথে আমি যদি একটা স্ট্রিং যদি কনক্যাটিনেট করতে চাই, দেন ডট ইজ দ্য কনক্যাটিনেশন অপারেটর। ডট ইজ কল কনক্যাটিনেশন অপারেটর। তো আমি একটা স্ট্রিং এর সাথে একটা নাম্বারকে, এটা হচ্ছে নাম্বার হতে পারে, এখানে স্ট্রিং হতে পারে, যা খুশি হতে পারে, এখানে যে কোনো টাইপের ডেটা হতে পারে। তো একটা ডেটার সাথে আমি যদি পার্টিকুলার একটা স্ট্রিং কে একসাথে লিখতে চাই, জাভা জাভাতে তোরা হয়তো জাভা শিখেছিস, হয়তো জাভাতে প্লাস সাইন ইউজ করা হয় কনক্যাটিনেশন অপারেটর হিসাবে। এখানে ডট সাইন ইউজ করা হয় পিএইচপি তে কনক্যাটিনেশন। তো এখানে দেখাচ্ছে 10 আচ্ছা এখানে একটা ব্রেক লাইন দিয়ে দিচ্ছি যাতে পার্টিকুলার ফর লুপটাকে বোঝা যায়। তো আচ্ছা এটাকে হয়তো ওয়ান 10.3 হ্যালো ওয়ান। তো ফার্স্ট এলিমেন্টটা ছিল ওয়ান 10.3 হ্যালো, দেন বুলিয়ান ট্রু ছিল, ট্রুটাকে অ্যাকচুয়ালি প্রিন্ট করেছে ওয়ান হিসাবে, আবার ছিল বুলিয়ান ট্রু, তিনি এটাকে ওয়ান হিসাবে প্রিন্ট করেছে। হুম, তো এটা বুলিয়ান এখানে ট্রু কে ওয়ান হিসেবেই প্রিন্ট করে। ওকে, নেক্সট আমার আছে, এটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশন অ্যারে। তো অ্যারে, অ্যারে ইন পিএইচপি দেয়ার আর মেনি টাইপস অফ অ্যারে। আমি লিখে দিচ্ছি অ্যারে ইন পিএইচপি। ফার্স্ট অফ অল ইন্ডেক্সিং অ্যারে, ইন্ডেক্স or single dimension. Second is 2D array or multi-dimensional array. The third one is
associative array. তো ফার্স্টে আমি যেটা দেখলাম এক্সাম্পলটা, এখানে যেটা দেখলাম এক্সাম্পল, দিস ইজ কল্ড দ্য সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। ওকে, দ্যাট মিন ইন্ডেক্স অ্যারে, সিঙ্গেল ডাইমেনশনাল। নেক্সট ওয়ান ইজ দ্য মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা রিপ্রেজেন্টটা কিরকম ভাবে হবে? একটা অ্যারে নিলাম ফার্স্টে, দেন অ্যারে ফাংশন, এর মধ্যে একটা অ্যারে নিলাম 1, 2, দেন একটা অ্যারে 3, 4। দিস ইজ কল্ড ম্যাট্রিক্স ফরম্যাট। ওকে, তো এটাকে ট্রাভার্স করবো কি করে? মাল্টি ডাইমেনশনাল অ্যারে ট্রাভার্স করার জন্য আমরা জানি যে দুটো ফর লুপ ইউজ হয়। ফার্স্ট এটা যাবে আপ টু 2 পর্যন্ত। ওকে, তো এখানে ডিরেক্ট আমি যদি লিখে দিই কাউন্ট ডলার অ্যারে, দ্যাট মিন এখানে দুটো এলিমেন্ট আছে, তো প্রত্যেকটা অ্যারেতে অ্যাকচুয়ালি দুটো করে এলিমেন্ট আছে, তো আমার কোনো অসুবিধা হবে না। তো এখানে ফর লুপ যে সেম কাউন্ট অলরেডি সেম করা আছে। নেক্সট আবার করবো কি করে? $i রো অ্যান্ড কলাম, এটা তোরা সিতে হয়তো শিখেছিস, জানিস, কিন্তু এখানে জাস্ট সিনট্যাক্স একটু জাস্ট হেরফের আছে। সিনট্যাক্সটা এরকম করে হবে $সাইন দিতে হবে, কিছু। তো এটা একটা 1, 2, 3। ওকে, এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটা হচ্ছে 2D অ্যারে অর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। 2D অ্যারে বলা হয় এটাকে, মাল্টি ডাইমেনশনাল যদি 3 হয় তাহলে মাল্টি ডাইমেনশনাল। তো এই অ্যারেটার স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তো অ্যারে নেম এখানে দিতে বলছে, অ্যারে নেম আমি আপাতত এটাই রাখছি, অ্যারে নেম, অ্যারে 1 দিতে পারি বা 2 দিতে পারি, যে কোনো কিছু। এবার মাল এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেটা আমি দেখাচ্ছি এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে যে দেখতে যেরকম হয় আর কি, আহ, এখানে একটা ইন্ডেক্সিং থাকে। তো এখানে ইন্ডেক্সিং গুলো অ্যাকচুয়ালি কি না, 0, 1, 2, 0, 0, 0, 1, 1, 0, 1, 1 এরকম করে ইন্ডেক্সিং গুলো হয়েছে মাল্টি ডাইমেনশনাল আর সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। সিঙ্গেল ডাইমেনশনাল আর মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্সিং গুলো এরকম, কিন্তু এখানে ইন্ডেক্সিং গুলো কিরকম না,
অনেকটা স্ট্রিং এর মতো। মানে আমি বলতে চাইছি যে আমি একটা দিলাম আইডি, আইডি দিলাম, 1 দিলাম, আমি একটা ডেটা আমি রাখছি, একটা আমি ডেটা রিপ্রেজেন্ট করছি। অ্যারে অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে। ডেটা স্ট্রাকচার যে জিনিসটাকে বলা হয়, আমি একটা ডেটাকে রাখছি একটা স্ট্রাকচার ওয়েতে, একটা অর্গানাইজ ওয়েতে আমি ডেটাটা রাখছি মেমোরিতে। তো ঠিক তেমনি অ্যাকচুয়ালি আমি এটা অ্যারেতে রাখছি, মানে একটা মেমোরিতে আমি ডেটা রাখছি। তো এখানে ডেটাটা রাখছি আমি এরকম ভাবে ID1 নেম ওকে। তো এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখানে ইন্ডেক্সিং বলতে এখানে আইডি, মানে যে নর্মাল ইন্ডেক্সিং যেমন 0, যদি সিঙ্গেল ডাইমেনশন অ্যারে দেখি এটা তো 0, মানে অ্যারে 0 তে 1 আছে, কিন্তু এখানে অ্যারেতে আইডি তে 1 আছে, মানে ভ্যালুটা হচ্ছে 1। ঠিক তেমনি এখানে নেম হচ্ছে এখানে ইন্ডেক্সিং, নেম ইন্ডেক্সিং এ কি আছে, আমার অর্ঘ আছে। ঠিক তেমনি ডিপার্টমেন্ট ইন্ডেক্সিং এ আমার ভ্যালু কি আছে, এমসি আছে। তো ট্রাভার্স করবো কি করে, ট্রাভার্স করার জন্য এই অ্যারেতে ফর ইচ লুপ ইউজ করা, ফর ইচ লুপ ইউজ করা হয়। আমি যদি ফর ইচ লুপটা যদি লিখি, তো এখানে চলে আসছে, এখানে জাস্ট এন্টার হিট করে দেবো, টোটাল স্ট্রাকচারটা আমাকে দেখাবে। তো এখানে বলছে ভেরিয়েবল দিতে বলছে, তো ভেরিয়েবল অ্যাকচুয়ালি আমার অ্যারেটা, আর এখানে অ্যাজ কি তার রেসপেক্টিভ ভ্যালু আছে, অ্যাজ কি তার রেসপেক্টিভ ভ্যালু। প্রিন্ট কিরম করে করবো না, শুধু ডলার কি তার রেসপেক্টিভে আমি ভ্যালুটা প্রিন্ট করবো। তো আপাতত এরম ভাবেই আমি দেখাচ্ছি, ডলার ভ্যালু।
তো এখানে এরকম ভাবে প্রিন্ট হবে জিনিসটা। তো পেজ দিয়ে দিচ্ছি ID1 নেম ডিপার্টমেন্ট। আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে চাই দেন আমাকে এটা লিখতে হবে অ্যারে আইডি, অ্যারে আইডি। তো আইডিটা কি ভ্যালু আছে? 1 আছে। আইডিতে কি আছে? 1 আছে। তো তাহলে কি দেখাবে না ID1, কিছু 1 প্রিন্ট করলো। ওয়ান প্রিন্ট করছে। এবার আমি যদি দেখাই এখানে ডিপার্টমেন্ট, দেন আমাকে কি দেখাবে? এমপি। তো এখানে আমি যদি দিই 0, দেন আমাকে দেখাবে অফসেট 0, একটা এরর দেখাচ্ছে। তো এখানে অ্যারে 0 বলে কিছু নেই, এখানে অ্যারেতে 0 বলে কিছু নেই। আমি যদি 0 0 দিই দেন আমাকেও সেম অ্যারে দেখাবে, মানে এরর দেখাচ্ছে। এখানে কি দেখাচ্ছে? এখানে এরর যে অফসেট 0 ইন 50 লাইন নাম্বার 56, লাইন নাম্বার 56 এ অফসেট 0, মানে 0 বলে কিছু বুঝতে পারছি না। অ্যারে 0 তে তো কোনো এলিমেন্টই নেই, কারণ এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে গেছে এখন। এই স্ট্রাকচারটা অ্যাসোসিয়েটিভ অ্যারে স্ট্রাকচার। তো এখানে 0 বলেও কিছু বুঝতে পারবে না। আর এইটা দিচ্ছে যে ট্রাইং টু অ্যাক্সেস অফসেট। তো যেহেতু এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, এমনি নর্মাল সিঙ্গেল ডাইমেনশন বা মাল্টি ডাইমেনশন অ্যারে নয়, সেই জন্য ও বুঝতে পারছে না জিরো ইন্ডেক্সিংটা কি অ্যাকচুয়ালি। তো এখানে এই এররটা দিচ্ছে। তো আমি যদি লিখে দিই এখানে আইডি, অথবা যদি লিখে দিই নেম, এখানে ও বুঝে যাবে চট করে, আচ্ছা নেম ইন্ডেক্সিং এ যেটা আছে। তো এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেকে ট্রাভার্স করার জন্য আমাকে কি করতে হবে? ফর ইচ লুপ ইউজ করতে হবে। তো এই কতগুলো বেসিক জিনিস পিএইচপিতে আছে। দেন আমি এক একটা করে প্রোগ্রাম দেখাচ্ছি তোদেরকে। প্রোগ্রাম দেখানোর পর আমি ডেটাবেসে কিছু প্রোগ্রাম করিয়ে আমি অ্যাডভান্স পিএইচপিতে ঢুকছি। আচ্ছা, একটা জিনিস আছে যে আচ্ছা, কন্ট্রোল স্টেটমেন্ট ইন পিএইচপি। আচ্ছা, তোরা কেউ জানিস কি কন্ট্রোল স্টেটমেন্টটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, তোরা কেউ জানিস কন্ট্রোল স্টেটমেন্ট জিনিসটা কি? আমি যদি সি প্রোগ্রাম লিখি, সি প্রোগ্রামে কিন্তু ছিল, তোরা তো সি শিখেছিস, তুই জানিস যে কন্ট্রোল স্টেটমেন্ট জিনিসটা কি? জানিস না কেউ? যদি জানিস তাহলে চ্যাট বক্সে লিখ, আর যদি না জানিস তাহলে লিখ। হ্যাঁ, ইফ এলস হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে পড়ে। তো আমি বলে দিচ্ছি যে কন্ট্রোল স্টেটমেন্ট ইন সি, শুধু সি নয়, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা কিন্তু এগ্রি করছে। যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা কিন্তু এগ্রি করে। control statement, what are those control statements? Control statement, there are two main part. One is conditional control,
স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে পড়ছে ইফ এলস, ফর লুপ, while loop, do while loop, switch case. Okay. And the last one is the for each loop. এগুলো হচ্ছে পড়ছে আমার কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে। আনকন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ব্রেক, কন্টিনিউ, এগুলো দেখেছিস নিশ্চয়ই। ব্রেক স্টেটমেন্ট কেন ইউজ করা হয়? আনকন্ডিশনাল, ওটা কোনো কন্ডিশন ছাড়াই ওটা কি করছে, কাজ করছে। যদি আমি স্টেটমেন্ট লিখে দিই যে কোনো জায়গায় ব্রেক, তাহলে ব্রেক করে যাবে। মানে ফিজিক্যালি লুপের ক্ষেত্রে লেখা হয় ব্রেক স্টেটমেন্ট, লুপটাকে বেরিয়ে আসে। ঠিক তেমনি কন্টিনিউ, আচ্ছা একটা জিনিস যেটা আছে সুইচ কেস, সুইচ কেসটা কিরকম দেখে নে এখানে। সুইচ ভেরিয়েবল কেস ভ্যালু, তো এটা হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার মেনটেন করতে হবে। তারপর এখানে আমি এটা প্রোগ্রামটা বুঝতে পারছিস, একদম সি প্রোগ্রামের মতন সিনট্যাক্স। এটা হচ্ছে সুইচ কেস, বাদ বাকি যেগুলো আছে। এবার আসছি আমি নর্মাল প্রোগ্রামিং এ।
ইভেন অড প্রোগ্রাম, ইভেন অড প্রোগ্রামে তো লজিক জানিস নিশ্চয়ই। The name is even odd. তো এটা আমি এক্সিকিউট করাই, নাম ইন্ডেক্স 3 দেন ইভেন নাম, ঠিক আছে। Two. আচ্ছা, এবার আমি ফাংশন কল করে কি করে করবো? এটা হলো ফাংশন, আমি চাইছি ফাংশন, ফাংশন আমি পাবলিক ফাংশন স্ট্রাকচারটা হয় এরকম করে, ফাংশন এন্টার হিট করলে পুরো ফাংশনের স্ট্রাকচারটা চলে আসে। পাবলিক ফাংশন, ফাংশন তো যে কোনো ফাংশনই পাবলিক কিওয়ার্ড দেওয়া যা আর না দেওয়া সেম, ফাংশন মানে পাবলিক ফাংশন। ফাংশন নেম কেমন করে আছে? আহ, অনেকটা স্নেক, এটাকে বলা হয় স্নেক কেস, মানে কেস সেন্সিটিভ, মানে যেই নেম গুলো আর কি দেওয়া আছে, আহ, এখানে এফটা ক্যাপিটাল আর নেমটা ক্যাপিটাল। তো একটা ফাংশন আমি ক্রিয়েট করছি, ইভেন অর ইভেন অড চেক, যে কোনো ফাংশন এরকম নেম দিতে হবে। হুম, তো এখানে কোনো প্যারামিটার আমি পাস, এখানে একটা মাত্র প্যারামিটার পাস করাবো, সেই জন্য প্যারামিটার, ঠিক আছে। এবার ফাংশনটাকে আমাকে ডিফাইন করতে হবে, একটা ফাংশন ডিক্লারেশন, দেন ফাংশন ডেফিনেশন, না টোটালি হচ্ছে ফাংশন ডেফিনেশন আর ডিক্লারেশন। তো এই টোটাল জিনিসটা আমি কি করবো এখানে অ্যাকচুয়ালি করবো। আর এখানে যেহেতু আমি নাম নিয়েছি, ডলার নাম, এই জন্য আমি এখানে ডলার নাম লিখতে হবে, কারণ নইলে আমাকে এখানে সব জায়গায় ডলার ভ্যালু লিখতে হবে, বুঝেছো? তো টোটাল জিনিসটা আমি কি করলাম, ফাংশনের মধ্যে লিখে দিলাম। হ্যাঁ, এবার ভ্যালু নিয়েছি ফার্স্টে, তারপর আমাকে কি করতে হবে, ফাংশনটা কল করতে হবে নিচে, ইকো, যেহেতু প্রিন্ট করব, ইকো ইভেন অর চেক ফাংশন কল, ফাংশনের ভিতর নাম, তাহলে ফাংশনটা সেম আউটপুট দেখাচ্ছে আমাকে, 10 ইজ ইভেন, যদি 11 লিখি তাহলে 11 ইজ অড। ফাংশন কল এরকম ভাবে হবে। অ্যাকচুয়ালি টোটাল জিনিসটা আমি এখানে লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, ফাংশন ডেফিনেশন অ্যান্ড ফাংশন কল। ওকে, ঠিক তেমনি একটা আমি ফ্যাক্টোরিয়ালের ফাংশন ক্রিয়েট করি, ফাংশন ফ্যাক্টোরিয়াল, সেম আমি একটা ভ্যালু পাস করাবো এখানে, এই জন্য নাম। ওকে, এবার ফ্যাক্টোরিয়ালের যে লজিকটা আছে তোরা নিশ্চয়ই জানিস। ফার্স্ট অফ অল আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে 1, দেন ফর লুপ, ফ্যাক্টোরিয়ালের ফর লুপ ইউজ হয়, ফর লুপ আই থেকে স্টার্ট হয়, i2 থেকে স্টার্ট হয়, লেস দ্যান ইকুয়ালস টু ডলার নাম, আপ টু যে নাম্বারটা দেখছে এই পর্যন্ত, অ্যান্ড ডলার ফ্যাক্ট মাল্টিপ্লাই ইকুয়ালস টু ডলার আই, এই তো ফ্যাক্টোরিয়াল লজিক। এবার কি রিটার্ন করবে, রিটার্ন আমি চাইছি প্রিন্ট করাবো না, আমি এখানে যেমন প্রিন্ট করে দিয়েছি, ইকো দিয়ে প্রিন্ট করাচ্ছি, আমি রিটার্ন করবো, রিটার্ন করতে পারি, আমি প্রিন্ট করাতে পারি, যে কোনো কিছু করাতে পারি, রিটার্ন। বেসিক্যালি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনের নিয়ম। ফাংশন ইট হ্যাজ টু বি এ রিটার্ন ভ্যালু, ফাংশন কিন্তু ভ্যালু রিটার্ন করে, কোনোদিনও এরম ভাবে করতে নেই।
মানে ইকো করাতে নেই। এইটা করাতে পারিস যে রিটার্ন ইভেন্ট, রিটার্ন ইভেন্ট ইভেন্ট এরকম ভাবে করাতে পারিস, কিন্তু এরকম করতে নেই, এটা মানে লেখার নিয়ম না। যাই হোক, এরকম করে আমি দেখালাম তোদেরকে। Basically নিয়ম হচ্ছে রিটার্ন করা। তো আমি ইকো করাবো, ইকো ফ্যাক্টোরিয়াল of dollar num is factorial dollar num। আচ্ছা, দেখা যাক এই জিনিসটা রান করে। তো ফ্যাক্টোরিয়াল অফ ডলার নাম তো প্রিন্ট করিয়ে দেবে, কারণ এখানে আমি লিখেছি ডলার নাম ইজ ইভেন্ট। তো এখানে নামে কি আছে, নামে আমার 11 ভ্যালু ছিল, সেই জন্য 11টা প্রিন্ট করে দিয়েছে। তো এখানে দেখা যাক যে এটা প্রিন্ট হয় কিনা, মানে ফ্যাক্টোরিয়ালটা কাজ করে কিনা। তো এখানে কাজ করছে না, দ্য ফ্যাক্টোরিয়াল অফ, আচ্ছা এখানে ইকো ফ্যাক্টোরিয়াল অফ 11 ইজ ফ্যাক্টোরিয়াল 11। তো এটা কাজ করছে না অ্যাকচুয়ালি, মানে ফাংশনটা কল হচ্ছে না। তো সেই জন্য ইকো স্টেটমেন্টের ভেতরে এরম ভাবে লিখতে নেই, এরম ভাবে লিখতে আছে, এরম ভাবে লিখতে হবে। বোঝা গেছে? এইটা একটা স্ট্রিং, ডাবল কোটের মধ্যে লিখলে কি হবে, ডাবল কোটের মধ্যে যদি ডাবল কোটে আমি লিখছি কারণ হচ্ছে এটা, যদি সিঙ্গেল কোটের মধ্যে নিই তাহলে কি হবে, সিঙ্গেল কোটের মধ্যে নিয়েছি তাহলে আমাকে দেখাবে ডলার নাম ইজ ফ্যাক্টোরিয়াল। এটা 11 এর ফ্যাক্টোরিয়ালটা দেখাচ্ছে, ঠিক আছে 11 এর ফ্যাক্টোরিয়াল দেখাচ্ছে, কিন্তু এখানে ডলার নাম দেখাচ্ছে। আমি যদি ডাবল কোটের মধ্যে নিই তাহলে আমাকে নামটা দেখাবে 11। তার মানে বোঝা গেল যে ডবল কোটের মধ্যে আমি নিই, যদি স্ট্রিং এর মধ্যে কোনো যদি ভেরিয়েবল থাকে তাহলে ভেরিয়েবলের ভ্যালুটা আমাকে দেখাবে। আমি যদি সিঙ্গেল কোটের মধ্যে নিই টোটাল স্ট্রিংটা আমাকে রিপ্রেজেন্ট করে দেবে। আচ্ছা, এতটা সবার বোঝা গেছে? এতটা সবার বোঝা গেছে কি করে ফাংশন কল করে কাজ করতে হয়? এতটা সবার বোঝা গেছে? স্যার বাকিরা কেউ, হ্যাঁ বল। তো এখানে নেটের ইস্যু হচ্ছে কি? নেটের ইস্যু হচ্ছে তা কোথায়? না, এখানে স্যার বারবার দেখাচ্ছে অর্গানাইজার ইজ ফেসিং টেকনিক্যাল ইস্যু। না তুই দেখতে পাচ্ছিস তো আবার যেটা করাচ্ছি? হ্যাঁ, ওইটা তো দেখতে পাচ্ছি, বাট আর এখানে ভয়েস, বারবার একটা ড্রপ ডাউন মেনু আসছে, এখানে লেখা থাকছে অর্গানাইজার ইজ ফেসিং হ্যাঁ আমার টেকনিক্যাল আমার ইস্যু। ভয়েস আমার ভয়েসটা শুনতে পাচ্ছিস তো ঠিকঠাক করে? কেটে হ্যাঁ, যাচ্ছে না? ভয়েস শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস তো? ব্যাস ওটা বাদ দিচ্ছে। আমি একটু লেটে দেখতে পাচ্ছি স্যার, মানে আপনি মানে ওই অন্য স্ক্রিনটা দেখি আবার যখন ফিরে আসছে তখন মানে জাস্ট একটা ঝলক টাইপ এসে আবার চলে যাচ্ছে, মানে এত ফাস্ট মানে স্পিড হয়ে যাচ্ছে তখন, মানে ওই ওয়েবসাইটে যে দেখাচ্ছেন ওইটা আর দেখতে পাচ্ছি না, সঙ্গে সঙ্গে আবার এই ইন্ডেক্সের পেজে চলে আসছে, এটা আপনি দেখাচ্ছেন।
যে লেখাটা পরে হচ্ছে আউটপুটটা আগে দেখিয়ে দিচ্ছে। তাহলে আমাকে আস্তে আস্তে করে দেখাতে হবে। ঠিক আছে, বুঝে গেছি, বুঝে গেছি। এবার এটা তো গেল নর্মাল প্রোগ্রামিং, কি করে ফাংশন লিখতে হয়, ফাংশন করতে হয়। দেন একটা জিনিস দেখাচ্ছি তোদের, এই জিনিসটা দেখে নে যে কি করে একটা ফর্ম হ্যান্ডেলিং করতে হয়। এখানে তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, মানে আমাকে যদি ডাইনামিক করতে হয় দেন আমাকে একটা পার্টিকুলার নাম্বারের ওপর ইভেন দেখাচ্ছে, অড দেখাচ্ছে, ফ্যাক্টোরিয়াল দেখাচ্ছে। তো আমি চাইছি এটা ডাইনামিক করতে, মানে আমি চাইছি এখানে একটা ফর্ম ক্রিয়েট করব, ফর্মে আমি যে কোনো ভ্যালু দেবো, সেই রেসপেক্টিভে, সেই ভ্যালুটা রেসপেক্টিভে আমাকে ইভেন, অড, ফ্যাক্টোরিয়াল ভ্যালু দেখাবে। আমি বারবার কোডে গিয়ে এখানে চেঞ্জ করব না। বোঝা গেছে? ফার্স্ট অফ অল আমাকে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, ফর্ম হ্যান্ডেলিং। এবার দেখতে পাচ্ছিস তো? তো দেখ এখন যে হ্যাঁ, enter a number, input type text box, okay, then input type submit. তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে না, এখানে একটা ফর্ম অ্যাকশন অ্যান্ড মেথড বলে অ্যাট্রিবিউট কল করতে হবে। এখানে আমি কিছু ডেটা দেবো, এখানে 12 সাবমিট করব। সাবমিট যখন করব তখন ডেটাটা যাবে সার্ভারে। তো ডেটাটা এখন কোথায়? দেখ, সার্ভারে কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডেক্স 4.php তে রাখা আছে। সার্ভারে ইন্ডেক্স 4.php তে রাখা আছে, কারণ আমরা জানি যে পিএইচপি কোড সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি সার্ভারে রান হয়।
এবার সার্ভারের পেজে রাখা আছে ইন্ডেক্স 4.php। আমি এখান থেকে কি করছি, সার্ভারের পেজটাকে কল করছি। তো এটাকে বলা হয় HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এর কাজ কি না, যে কোনো পেজকে আমি যখন কল করছি তখন পেজটা সার্ভার থেকে কপি হয়ে আমাকে দেখাচ্ছে। তো ইন্ডেক্স 4.php তে অ্যাকচুয়ালি কিন্তু সার্ভারে যেই পেজটা আছে, সার্ভারে অ্যাকচুয়ালি এই পেজটা রাখা আছে। আচ্ছা, সার্ভারে এই পেজটা রাখা স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যালো। তো দেখ এখানে যে আমি যখন সাবমিট করবো তখন ডেটাটা কোথায় যাবে, সার্ভারে একটা পেজে যাবে। সার্ভারে কোন পেজে যাবে সেটা আমি মেনশন করব এই অ্যাকশন। এই অ্যাকশন অ্যাট্রিবিউটে আমি দেবো, সেই পেজটাকে মেনশন করবো। তো আমি একটা পেজের নাম দিচ্ছি check.php। check.php। তো দেখা যাক পেজটাকে আমি আবার রিলোড করছি, তার মানে এই পেজটা সার্ভার থেকে কপি হয়ে এলো। আমি কিছু ডেটা দিচ্ছি 23, সাবমিট করব। তো আমার কোথায় যাচ্ছে না, check.php তে চলে যাচ্ছে এখন। তার মানে check.php টা সার্ভার থেকে কপি হয়ে আমার কাছে আসছে। কিন্তু এখানে কি দেখাচ্ছে, অবজেক্ট নট ফাউন্ড, 404 এরর, 404 এরর। 404 এরর কোডের মানেটা হচ্ছে সার্ভারে আমার কোনো পেজ যদি না থাকে, সার্ভারে আমার কোনো পেজ না থাকে, then server return an error code which is 404 file not found. That means 404 means the file not found. যদি আমি এই ফাইলটা কি না সার্ভারেই নেই অথচ পেজটা কল করা হচ্ছে, then server return an error code which is 404. তো এখানে আমাকে কি করতে হবে, এখন check.php ক্রিয়েট করব। check.php, এবার নর্মাল যেমন পিএইচপি কোড লিখি। এখানে আমি একটা কি করছি না, আমি ইভেন অর্ডার প্রোগ্রামটাই দেখাচ্ছি। তো অলরেডি করা আছে আমার কোডটা, আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। এবার হচ্ছে আমার ফর্মটা তৈরি হচ্ছে, এখানে ডেটাটা যাচ্ছে এখানে check.php। কেন যাচ্ছে, কারণ অ্যাকশনে আমার check.php কল করা আছে। তো সাবমিট বাটন ক্লিক করলে কি হবে, অ্যাকশনে যেই পেজের নামটা লেখা থাকবে, অ্যাকশনে যেই পেজের রেফারেন্সটা দেওয়া থাকবে, সেই পেজে ডেটাটা চলে যাবে। এবার ডেটা কিভাবে যাবে, ডেটা যাওয়ার নিয়ম হচ্ছে ডেটা কিন্তু একটা ভেরিয়েবলের সাথে যাবে। সেই ভেরিয়েবলটা মেনশন করবো আমি এখানে। একটা ভেরিয়েবল দিলাম এ, একটা ভেরিয়েবল দিলাম এ। এবার আমি এটাকে আবার রান করাচ্ছি, রিকোয়েস্ট 90 দিলাম, সাবমিট। check.php তে যাচ্ছে a equals to 90, check.php তে যাচ্ছে ভেরিয়েবলের সাথে a equals to 90। যখন ডেটা যায় পেজের সাথে, এই পেজের সাথে দেখলাম ডেটাটা যাচ্ছে। ডেটাটা কোথায় যাচ্ছে না check.php তে যাচ্ছে।
হয়েছে। তো এই পেজের সাথে ডেটাটা এসছে, এই পেজেতে একটি ডেটাটা এসছে এই চেক ডট পিএসপি তে, চেক ডট পিএসপি তে ডেটাটা এসছে এই ইকুয়ালস টু 90। তো সেপারেটর হিসাবে কোশ্চেন মার্ক থাকে, এটা কিন্তু এইচটিটিপি প্রোটোকলের নিয়ম। এইচটিটিপি ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল মানে সেট অফ রুলস। রুলসে দেয়াই আছে যে তুমি যদি কোনো পেজের সাথে ইনফরমেশন পাঠাতে চাও, দেন ইউ হ্যাভ টু পুট এ কোশ্চেন মার্ক সাইন। কারণ কোশ্চেন মার্ক সাইন যেটা রেফার করে, কি রেফার করে না, এটা একটা পেজের নাম, দেন একটা ভেরিয়েবল নাম। ভেরিয়েবল আর পেজ সেপারেটর হিসাবে কোশ্চেন মার্ক থাকে। তো এটা প্রোটোকলের নিয়ম, প্রোটোকল অটোমেটিক্যালি এটা বসিয়ে দেয়, তো এটা আমাদেরকে বসাতে হয় না। বোঝা যাচ্ছে? যখনই আমি সাবমিটটা প্রেস করবো, আছে হ্যাঁ ইউআরএল এ কেন কোশ্চেন মার্ক আছে আরেকবার বলুন না। ইউআরএল এ কেন কোশ্চেন মার্ক আসছে, কারণ আমরা এটা গেট মেথড দিয়ে সেন্ড করছি। মেথড কিছু না থাকলে, ব্ল্যাঙ্ক থাকলে বাই ডিফল্ট এটা গেট মেথড। ও তো এখানে গেট লেখা যাক, না লেখাও তাই। দুটো মেথড হয়, আমি এখন মেথডটা বোঝাতে গিয়ে আমি এতগুলো কথা বলছি অ্যাকচুয়ালি। সার্ভার যখন ডেটা সেন্ড হয়, এটা তো আমার ক্লায়েন্ট মেশিন, সার্ভার ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার তোদেরকে পড়ানো হয়েছে হয়তো, নেটওয়ার্কিং এ সাধারণত পড়ানো হয়ে থাকে এমসিএ তে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে কি হয় না, ক্লায়েন্ট রিকোয়েস্ট করে একটা পেজকে, সার্ভার সেই রিকোয়েস্টটাকে রেসপন্স করে। তো এখানে আমি কি রিকোয়েস্ট করছি না, ইন্ডেক্স ডট পিএইচপি টা রিকোয়েস্ট করছি সার্ভার থেকে, দেন এন্টার হিট করছি। সার্ভার কি করছে, একটা পেজকে আমাকে শো করাচ্ছে, যেই পেজটা তোরা দেখতে পাচ্ছিস, এই পেজটা, টোটাল পেজটা তোরা দেখতে পাচ্ছিস। তো পেজের মধ্যে কিছু নেই, একটা জাস্ট ফর্মের ডিজাইন করা আছে, বাটন নেওয়া আছে আর কিছু লেখা আছে। সার্ভার রিকোয়েস্ট করে, সার্ভার রেসপন্স করেছে, আবার রিকোয়েস্ট করেছি, সার্ভার রেসপন্স করেছে, হয়ে গেল। এবার আমরা কি করছি, এখানে ডেটা পাঠাচ্ছি, ডেটা করছি, সাবমিট করছি। তার মানে কি হচ্ছে, এবার কোডিং এ কি লেখা আছে, কোডিং এ লেখা আছে যে ফর্ম অ্যাকশন চেক ডট পিএইচপি, তার মানে ডেটাটা যাবে কোথায়, চেক ডট পিএইচপি তে চলে যাবে। এবার ডেটা সেন্ড করার জন্য দুটো মেথড হয়, একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। দুটো মেথড দিয়ে ডেটা সেন্ড করা হয়। তো বাই ডিফল্ট গেট মেথড হচ্ছে, প্রোটোকলই আছে গেট মেথডের, প্রোটোকলটা এরকম যে সাবমিট করলে কি হবে, চেক ডট পিএইচপি তে চলে যাবে আর ডেটাটা যাবে 12। যেহেতু আমি 12 সেন্ড করেছি, দেখ আগের থেকে আমার 12 আছে, আমি যদি 100 সেন্ড করি তাহলে 100 যাবে, a ইকুয়ালস টু 100, a ইকুয়ালস টু 100। এবার হচ্ছে আমাকে ভেরিয়েবলটা মেনশন করতে হবে, a ইকুয়ালস টু 100। তো সেই ভেরিয়েবলটা আমাকে দিতে হবে, কোন কোন পার্টিকুলার টেক্সট বক্সে ডেটাটা আমি পাঠাচ্ছি। তো এই টেক্সট বক্সে আমি ডেটাটা দিচ্ছি, সেখানে একটা ভেরিয়েবল আমি লিখেছি, সেই ভেরিয়েবলের সাথে ডেটাটা যাবে কোথায়, যাবে চেক ডট পিএইচপি তে। কোন মেথড দিয়ে যাবে, গেট মেথড দিয়ে যাবে। এবার গেট মেথডের প্রোটোকলটাই হচ্ছে, যদি কোনো ডেটা যায় তার আগে বুঝবে কি করে, মানে একটা পিএইচপি পেজের সাথে ভেরিয়েবলটা যে সেপারেটর, সেটা বুঝবে কি করে, সেপারেটর হিসাবে ওরা কোশ্চেন মার্ক বসিয়ে দেয়। গেট মেথড কি করে, যখনই এইচটিটিপি প্রোটোকল গেট মেথড পায় তখন কি করে না, পেজের সাথে ভেরিয়েবলটার মাঝখানে একটা কোশ্চেন মার্ক লাগিয়ে দেয়, যাতে ওরা বুঝতে পারে যে এটা পেজের নাম, দেন আমার একটা ভেরিয়েবল আসছে, ও বুঝতে পারে যে একটা ভেরিয়েবল আসছে, আর সেই ভেরিয়েবলটা পায় এ। এবার যেই ইকুয়াল টু সাইন পেয়ে গেল, তার মানে বুঝতে পারলো যে আচ্ছা, আমার অনলি দ্য ভেরিয়েবল নেম ইজ এ। আমি যদি দিই এখানে বি, এ বি, যতক্ষণ না কোশ্চেন মার্ক তো পেয়ে গেল, কোশ্চেন মার্ক থেকে স্টার্ট করলো, কোশ্চেন মার্ক থেকে স্টার্ট করলো আপ টু ফার্স্ট ইকুয়ালস টু পর্যন্ত, তো এটার নাম পেয়ে গেল এবি। তো ওটা এইচটিটিপি প্রোটোকল বুঝে নেয় গেট মেথড পেয়ে, গেট মেথড দিলেই ও বুঝতে পেরে যাবে কোশ্চেন মার্ক আছে একটা, আর একটা ভেরিয়েবল নেম আছে, দেন আমার কিছু ভ্যালু আছে। এবার চেক ডট পিএইচপি তে আমি যেটা লিখেছি, চেক ডট পিএইচপি তে চলে আসছি। চেক ডট পিএইচপি তে আমি একটা ফাংশন লিখেছি, ফাংশনের মধ্যে কিছু ভ্যালু দিয়েছি, ঠিক আছে। এবার ফাংশনটা কল করব আমি, নাম ইকুয়ালস টু, আমি ফার্স্টে কি করছিলাম, এখানে ডেটা দিচ্ছিলাম। তো এখানে ডেটা দেওয়া মানে সেম একই তো হয়ে গেল, তার মানে আমাকে স্ট্যাটিক হয়ে গেল পেজটা।
কিন্তু আমি চাইছি ডাইনামিক করতে, যেরকম রেসপেক্টিভ ভ্যালু দেবো সেরকম। এখানে লিখতে হবে ডলার আন্ডারস্কোর গেট এবি, ডলার আন্ডারস্কোর গেট এবি। তাহলে কি হবে, ডলার আন্ডারস্কোর গেট, এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যারে বুঝতেই পারছি, তুমি এই মাত্র বোঝালাম অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কি জিনিস। দেখ, অ্যাসোসিয়েটিভ অ্যারে এরকম দেখতে হয়, যার ইন্ডেক্সিংটা হয় একটা কি ভ্যালু, এটাকে বলা হয় কি ভ্যালু, এটাকে বলা হয় কি। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে এই দুটো বলা হয় কি। তো এখানে গেট ডলার আন্ডারস্কোর আছে, হ্যাঁ, ডলার আন্ডারস্কোর মিন গ্লোবাল ভেরিয়েবল। পিএইচপিতে ডলার আন্ডারস্কোর দেওয়া মানে গ্লোবাল ভেরিয়েবল। তো এখানে গেট হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা কাজ কি না, এইচটিএমএল এ এবি ভেরিয়েবলটার সাথে যে ডেটাটা আসছে, এইচটিএমএল এ এবি ভেরিয়েবলটার সাথে যে ডেটাটা আসছে সেটা কি করা না, ক্যাচ করা, এবি ভেরিয়েবলটাকে ক্যাচ করা। সেটা কি করে ক্যাচ করবে না, ডলার আন্ডারস্কোর গেট ভেরিয়েবল অ্যাসোসিয়েটিভ অ্যারে ভেরিয়েবল, এটা কি করবে না, এবি ভেরিয়েবলটাকে হোল্ড করবে, ব্যাস, আর কিছুই না। তো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কি না, যেহেতু এটা আমি পাঠিয়েছি এবির সাথে, সেই জন্য মেথড গেট দিয়েছি। তো পিএইচপি তে আমাকে কি করতে হবে, ভ্যালুটাকে হোল্ড করার জন্য ডলার আন্ডারস্কোর এবি দিতে হবে। আর অ্যাজ ইউজুয়াল যেরকম আর কি ফাংশনটা কল করতে হয়, ফাংশনটা কল করলেই আমার এটা প্রিন্ট করে দেবে। তো ইট উইল নট চেক ডলার নাম, ব্যাস হয়ে গেল। এবার যদি আমি 100 দিই তো 100 ইজ ইভেন নাম্বার, যদি আমি দিই 29, 29 হচ্ছে অড নাম্বার। ওকে, তো এরকম ভাবে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু ভ্যালুটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে চেঞ্জ করি 50 দিই, এন্টার হিট করি, তাহলে 50 ইজ 0, এরকম ভাবে দেখা যাবে। হ্যাঁ, এবার আরেকটা আছে, সেটা হচ্ছে পোস্ট মেথড। মেথড পোস্ট, যদি পোস্ট মেথডে আমি করি তাহলে কি হবে, আমাকে সেম এখানে ডলার আন্ডারস্কোর পোস্ট মেথড দিয়ে এটা আসছে, সেই জন্য পিএইচপি তে ডলার আন্ডারস্কোর পোস্ট ভেরিয়েবল আছে গ্লোবাল, যার কাজ কি না, যেই ভেরিয়েবলটা আসছে পোস্ট মেথড দিয়ে এইচটিএমএল পেজ থেকে, সেইটাকে হোল্ড করে। সেম আমি এটা রিকোয়েস্ট করছি 10, 10 ইজ দ্য ইভেন নাম্বার। তো পোস্ট মেথডের সিকিউরিটি কি না, পোস্ট মেথড আমি যদি অ্যাপ্লাই করি, ডেটা কিন্তু দেখা যায় না ইউআরএল, ডেটা কিন্তু হিডেন হয়ে যায়, ডেটা ইউআরএল এ শো করে না। আমার ডেটা আসছে কিন্তু পেজে, এই পেজে ডেটা আসছে কিন্তু ইউআরএল এ শো করছে না। যখন আমরা লগইন সিস্টেম ক্রিয়েট করবো না, ইমেল আইডি পাসওয়ার্ড, যখন আমরা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করব, তখন আমরা পোস্ট মেথড ইউজ করব, কারণ পাসওয়ার্ড হচ্ছে সেনসিটিভ ডেটা। তো সেনসিটিভ ডেটা সেন্ড করার জন্য আমাকে পোস্ট মেথড ইউজ করতে হবে। বোঝা গেছে? তো এটাই হচ্ছে আমার ফর্ম হ্যান্ডলিং। কি করে এটা ফর্ম হ্যান্ডলিং করতে হয় এরকম ভাবে। তো তোদের কাজ হচ্ছে কি, তোরা কিছু প্রোগ্রাম করে আনবি, আমি প্রোগ্রাম গুলো লিখে দিচ্ছি এখানে। সেই প্রোগ্রাম গুলো করে আমাকে ইন্ডিভিজুয়ালি সেন্ড করবি। আমার মেল আইডি তো তোদের কাছে আছে, তো সেই মেল আইডিটা আমাকে সেন্ড করবি, আমি দেখে দেবো। ইভেন নট হয়ে গেছে, ফ্যাক্টরিয়াল হয়ে গেছে, আর্মস্ট্রং নাম্বার।
তো এই 5টা প্রোগ্রাম আমাকে আহ, দেখাবি, সেন্ড করে দিবি মেল আইডিতে। বোঝা গেছে এটা? মানে তারপর নেক্সট আমি তোদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টার্ট করব নেক্সট বৃহস্পতিবার। তোরা সবাই থাকবি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে আমি মাইস্কুয়েলটা দেখাচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মাইস্কুয়েল ডেটাবেস ইনসার্ট আপডেট ডিলিট, কারণ কোর পিএইচপি দিয়ে, বেসিক পিএইচপি দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা যায়। বেসিক পিএইচপি দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা যায়। তো তোরা যেহেতু বেসিক পিএইচপিটা অনেকেই জানিস, অ্যাডভান্স পিএইচপি জানিস না, সেই জন্য আমি অ্যাডভান্স পিএইচপি দিয়ে তোদেরকে আমি এটা দেখিয়ে দেবো। অ্যাডভান্স পিএইচপি দিয়ে কি করে এটা করতে হয়। কারণ বেকার এটা দেখিয়ে লাভ নেই, কারণ আহ, এমনি বেসিক পিএইচপি দিয়ে দেখাবো আবার অবজেক্ট ওরিয়েন্টেড দেখাবো, সেই সেমই হয়ে যাবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে কি করে করতে হয়, জাস্ট স্লাইডলি আলাদা আছে, অল্প আলাদা। ওখানে ফাংশন কল করে করতে হয় সেই জন্য। তো আপাতত এই জিনিসগুলো করে আন, নেক্সট দিন আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টার্ট করছি। ওকে, ঠিক আছে, আমি ফাইলগুলো সেন্ড করে দিচ্ছি তোদেরকে, আর রেকর্ডিং লিঙ্কটা। ঠিক আছে, তো থাক তাহলে এতটা আজকে। ওকে, আমি লিভ করছি মিটিংটা।